নমস্কার, আমি মীনাক্ষী। শুরু করছি জবাব চায় বাংলা। মাঝে 2 বছরের একটা বিরতি, আবারও একটা বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন করার পথে বাংলা, আবারও তাবড় শিল্পপতিদের ভিড়, আবারও কোটি কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব। কিন্তু গত 5 বছরের মতো এবারেও কি শুধু প্রস্তাব আর প্রস্তাব? বিরোধীরা প্রশ্ন তুলছেন, এত এত প্রস্তাবের বাস্তবায়ন কোথায়? 5টা শিল্প সম্মেলনের পরেও কেন এত বেকারত্ব? কেন এত চাকরির জন্য হাহাকার? দেশের তাবড় শিল্পপতিরা প্রতিবার বিনিয়োগের প্রস্তাব দেন বাংলায়, তার কতটা আদৌ বাস্তবায়িত হয় তা নিয়ে প্রশ্ন আগেও উঠেছে, আবারও উঠতে শুরু করেছে। তবে এবার সব প্রশ্ন চাপিয়ে যাচ্ছে রাজনীতির যোগ। নবান্নে শিল্পপতি গৌতম আদানির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক ইতিমধ্যেই নজর টেনেছে বিরোধীদের। সিপিএম এর বক্তব্য, যে আদানি গোষ্ঠীকে একসময় নিশানা করেছিলেন মমতা, তাকেই কেন এখন কাছে আনতে চাইছেন তিনি? রাজনৈতিক মহলের একাংশ অবশ্য অন্য কথা বলছে। বাংলার শিল্পের উন্নয়নের জন্য যে রাজনীতিকে দূরে রাখতে হবে, সেটা কি তাহলে অনুধাবন করলো শাসক দল? তার জন্যই কি প্রধানমন্ত্রীকে বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ জানাতে 7 বছর সময় লেগে গেল? শিল্প সম্মেলন হোক বা শিল্প সম্মেলন নিয়ে রাজনীতি, বাংলা চাকরি চায়, তা তো যেভাবেই হোক। কিন্তু বাংলায় শিল্পের পথে বারবার বাধা হয়ে দাঁড়ায় সিন্ডিকেট, তোলাবাজি। রাজনীতিকে না হয় দূরে রাখা হলো, শিল্পের এই 2 শত্রুকে নাশ করবে কে? ভোটের ইশতেহারে নয়, খাতায় কলমে জমি জট মিটবে কবে? বাংলার লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী চাকরি পাবেন কবে? শিল্প সম্মেলনের পরেও এই প্রশ্ন, 5টা শিল্প সম্মেলনের প্রশ্ন পরেও আজ দাঁড়িয়ে এই প্রশ্ন করতে হয় এবং তার উত্তর খুঁজতে হয়। আজও করব প্রশ্ন, আজও উত্তর খুঁজব জবাব চায় বাংলায়। Bengal is the destination now for new industry setup and investment. বাংলায় বিনিয়োগের সেরা গন্তব্য। শিল্পের বার্তা নিয়ে মুম্বই গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুম্বই সফর সেরে কলকাতায় ফিরেই নবান্নে আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানির সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘণ্টা 2-এর বৈঠকে তাজপুরে বন্দর নির্মাণে গৌতম আদানি আগ্রহ দেখান বলে সূত্রের খবর। গৌতম আদানির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভোট কুশলী প্রশান্ত কিশোরও। প্রায় ঘণ্টাখানেক রুদ্ধতার বৈঠক হয় তাদের মধ্যে। এই বৈঠক থেকে শিল্পের সম্ভাবনা ক্ষীণ বলে দাবি বিরোধীদের। ইনভেস্টমেন্ট মিটিং নয়, এটা ভোট কর্পোরেট রাজনীতির অংশীদার হিসেবে আদানিকে কতটা যুক্ত করে দেওয়া যায়, আদানির কতটা সাহায্য পাওয়া যায় তার জন্য। ভারতবর্ষের সবচেয়ে বড় শিল্প গোষ্ঠী টাটাকে যারা তাড়িয়ে দিয়েছে রাজ্য থেকে এবং বিরোধী দলে থাকাকালীন তাড়িয়েছে, তারপরে উনি এখন ক্ষমতায় আছেন, কোনো শিল্প গোষ্ঠী বাংলায় আসবে ব্যবসা করতে? এ কি সম্ভব? আগামী বছর এপ্রিলে শিল্প সম্মেলন হওয়ার কথা রাজ্যে। তার আগে মুম্বইয়ে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন মমতা। তাদের শিল্প সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানান তিনি। রাজ্যে শিল্পে বিনিয়োগের সব রকম পরিবেশ রয়েছে বলে দাবি মমতার। আদানির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক নিছকই শিল্প সম্ভাবনার জায়গা থেকে বলে দাবি তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। আমাদের কৃষি নীতি, আমাদের জমি নীতি, আমাদের শিল্প নীতি, এগুলিকে মান্যতা দিয়ে যারা পশ্চিমবঙ্গে লগ্নি করতে চাইবেন, আমরা সব সময় তাদের স্বাগত জানাবো। তারা যদি পশ্চিমবঙ্গের নীতিকে স্বীকার করে নেন, আমরা কেন রাজনীতির জন্য লগ্নিটাকে হারাতে যাব? রাজ্যে শিল্পে বিনিয়োগ নিয়ে বারবার আক্রমণের মুখে পড়তে হচ্ছে রাজ্য সরকারকে। বিশ্ব বাণিজ্য সম্মেলন নিয়ে সরকারকে কিছুদিন আগেই তোপ দাগেন রাজ্যপালও। দাবি করেন গত 5 বারের সম্মেলনের শ্বেতপত্র প্রকাশের। টুইট বার্তায় রাজ্যপাল লেখেন, 5 বারের শিল্প সম্মেলন নিয়ে তথ্য চেয়েও পাইনি। যে সাফল্যের কথা বলা হচ্ছে, বাস্তব তার উল্টো। সিঙ্গুর থেকে টাটা বিদায়ের পর বিগত বছরগুলিতে বহু শিল্প সম্মেলন হয়েছে, কিন্তু রাজ্যে শিল্প এসেছে কটা? এই প্রশ্নে যখন বিদ্ধ সরকার, তখনই মুম্বই সফরের পর আদানি গোষ্ঠীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক শিল্প সম্ভাবনাকে অনেকটাই জোরালো করল বলে দাবি শাসক দলের। রিপাবলিক বাংলা। গৌতম আদানির সঙ্গে বৈঠকেও রাজনীতি কেন?
কেন শিল্প নিয়ে বারবার রাজনীতি সামনে আসে রাজ্যে, এই বিষয়ে ডিবেট করব। আমার সঙ্গে রয়েছেন আজকে ডিবেটে, আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন সিপিআই নেতা সৈকত গিরি, রয়েছেন আমার সঙ্গে অনলাইনে বিজেপি মুখপাত্র সন্ময় বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক অর্ণব সাহা এবং অর্থনীতিবিদ সুমন মুখোপাধ্যায়। সকলকে স্বাগত রিপাবলিক বাংলায়। আমি শুরুতেই সৈকতের কাছে যাব। সৈকত, আদানির সঙ্গে বৈঠকে রাজনীতি খুঁজছেন কেন আপনারা? শিল্পপতির গায়ে তো রাজনীতির কোনো ছাপ নেই, আপনারা সেটা নিয়েও রাজনীতির তোপ দাগলেন। দেখো নাকি যেটা বিষয় হচ্ছে, একজন শিল্পপতি কোনো একজন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করছেন, এতে অবাক হওয়ার কোনো ব্যাপার নেই, হতে পারে। কিন্তু আমরা গত 7 বছরে এই রাজ্যের মাটিতে অনেক শিল্প সম্মেলন দেখেছি, কিন্তু কাজের কাজে আমরা দেখেছি শূন্য। এখন তৃণমূল কংগ্রেসের নেত্রী আর মাননীয় মুখ্যমন্ত্রী দুটো শব্দ কিন্তু আলাদা। রাজ্য প্রশাসনিক দপ্তরে একজন শিল্পপতি আসবে, তাতে এত গোপনীয়তার কোনো প্রয়োজন ছিল না। এক, দুই হচ্ছে গৌতম আদানি। কে এই গৌতম আদানি? আমরা বামপন্থীরা বারে বারে বলেছি, গোটা দেশে কর্পোরেটের হাতে আমার দেশের সম্পদকে তুলে দেওয়ার যে পরিকল্পনা নরেন্দ্র মোদী করেছেন, তার ভায়াটু হচ্ছে আদানি পরিবার। গত কয়েক বছরে গোটা দেশে যদি কোনো একজনের সম্পত্তির পরিমাণ কয়েক গুণ বাড়ে, তার নাম গৌতম আদানি। এবং এ রাজ্যের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক আন্দোলন, কর্পোরেটের বিরুদ্ধে লড়াইয়ে বারে বারে অভিনয় করতেন। আমরা বলতাম আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের সঙ্গে প্রতারণা করছেন। আজকে দিনের আলোতে জলের মতন ওই দুধ আর জল আলাদা হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আদানির কাছে দৌড়তে হচ্ছে, আর গোপনে আর এমন জায়গায় মিটিংটা হচ্ছে যেটা প্রশাসনিক সদর দপ্তর, সেখানে উপস্থিত কে না তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা। এখন প্রশ্নটা হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী, আমার আপনার ট্যাক্সের টাকায় যে প্রশাসনিক রাজ্য দপ্তর, সেখানে কি কোনো রাজনৈতিক দলের পরামর্শদাতার উপস্থিতিতে একজন শিল্পপতির সঙ্গে বৈঠক করতে পারেন? তাহলে কিসের আলোচনা ছিল? তাহলে কোথাকার আলোচনা ছিল? কি আলোচনা ছিল? আদৌ কি আমাদের রাজ্যে বিনিয়োগের আলোচনা ছিল, নাকি গোটা দেশে শিল্পপতিদের কর্পোরেটের ট্যাক্সের টাকা ছাড় দেওয়া মোদী সরকারের মতন আরো একবার মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন, নিজেকে প্রতিষ্ঠিত করছে রাজনৈতিক মহলে ওই আদানি আম্বানিদের পয়সায়? আমরা যে কথা বারে বারে বলতাম, আদানি আম্বানি মোদী মমতা একই মুদ্রার এপিটোপিট। সৈকত, শিল্পপতির সঙ্গে রুদ্ধতার বৈঠক হতেই পারে, সেখানে সবটাই প্রকাশ্যে আনা এই মুহূর্তে হয়তো সঙ্গত নয়, সেটা কোনো সরকার মনে করতেই পারে, কিন্তু তাতে সমালোচনা কেন হবে? এটা সমালোচনার জন্য কোনো যুক্তি হতে পারে? সৈকত, দেখো, তোমার একটা পুরনো ছবি মনে আছে, টাটার সঙ্গে আমাদের বামেদের তৎকালীন একটা বৈঠক, তখন মিটিং থেকে বেরিয়েছেন, তখন সেই যে সর্বদলীয় বৈঠক হয়েছিল তাতে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিল এবং বেরিয়ে এসে তার 24 ঘন্টার মধ্যে পাল্টে গিয়েছিলেন। আচ্ছা, তখন সেই গোপনীয়তা ছিল, সবার আগে বিল কুপন ছিল, তার কপি ছিল, কাগজ ছিল, সবাই ধরেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ধরেছিল, বুদ্ধবাবু ধরেছিলেন, টাটার প্রতিনিধিও ধরেছিল। 24 ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টি মেরেছিলেন। আর আজকে কি এমন গোপনীয়তা? আমরা তো আনন্দিত হবো, আমরা বামপন্থীরা বারে বারে কথা বলি, যদি এ রাজ্যে বিনিয়োগ হয়, শিল্প হয়, বেকারের কাজ হয়, তৃণমূল পরিবারের ছেলে দুর্নীতিমুক্ত স্বচ্ছ মেধার ভিত্তিতে চাকরি পায়, শিল্প সংস্থায় কর্মসংস্থান হয়, তাহলে আমরা তৃণমূলের নাম্বার 1 সমর্থক হব। কিন্তু তৃণমূল কংগ্রেস এ রাজ্যের মাটিতে বিনিয়োগের নাম করে, শিল্প সম্ভাবনার নাম করে গোপনীয়তার মুড়োকে আসলে আদানিদের কাছে আমার দেশের, আমার রাজ্যের এগ্রিকালচার সেক্টর, আমার দেশের রাজ্যের সম্পদকে বিজেপি যেভাবে বিক্রি করেছে, তৃণমূল ঠিক একই রাস্তায় কর্পোরেটদের হাতে বিক্রি হতে চায়। আমি অর্ণব বাবুর কাছে আসবো। অর্ণব বাবু, এই প্রশ্ন সৈকতরা তুলছেন, রাজনৈতিক দলের পরামর্শদাতা একটি সরকারের যে সদর দপ্তর, সেখানে যখন কোনো শিল্পপতির সঙ্গে বৈঠক হচ্ছে, রাজ্যে শিল্পে বিনিয়োগ নিয়ে আলোচনা হতে পারে, সেখানে রাজনৈতিক দলের পরামর্শদাতা কেন থাকবেন? আমি প্রথমেই বলি যে গৌতম আদানির সঙ্গে মমতা ব্যানার্জির যে মিটিং হয়েছে এবং তারপর যে স্টেটমেন্ট আমরা দলের তরফ থেকে পেয়েছি, তৃণমূল কংগ্রেস দলের তরফ থেকে পেয়েছি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনাটাকে উজ্জ্বল করবার জন্য, পশ্চিমবঙ্গে বিনিয়োগের জন্য আদানিকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এবং আমার ধারণা যে আজকে প্রায় 10 বছরেরও বেশি এই সরকারটা চালানোর পর তৃণমূল সরকার বুঝতে পারছে যে সত্যি সত্যি পুঁজি বিনিয়োগ দরকার পশ্চিমবাংলায়, কারণ পুঁজি বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না, এটা দরকার। এখন সৈকতরা যে বলছেন যে টাটা ভালো আদানি খারাপ, এটা বলছেন না, একবারও বলিনি। অর্ণবদা মিসইন্টারপ্রেট করবেন না আমার কথাকে। আমি একবারও বলিনি। আমি বলছি এত গোপনীয়তা কিসের জন্য? আমাকে দুটো প্রশ্নের উত্তর দিন। গোপনীয়তা এত কিসের জন্য? রাজনৈতিক পরামর্শদাতা নবান্নের হেডকোয়ার্টারে কেন থাকবে? একটু কথা বলতে দিন সৈকত বাবু, একটু কথা বলতে দিন। বলুন। টাটার সঙ্গে আপনাদের যে চুক্তি হয়েছিল সেই শ্বেতপত্র প্রকাশ করেননি আপনারা। কে বলছে প্রকাশ করেন? মমতা বন্দ্যোপাধ্যায়, তৎকালীন পার্থবাবুরা রাইটার্সে বসে সর্বদলীয় বৈঠক করে চুক্তি হয়েছিল। আপনি জানেন না? তাহলে আমি অন্যবাবু আপনাকে একদম পরিষ্কার বলি, আপনি আমাকে এত গুলিয়ে লাভ নেই। ধরুন বামপন্থীরা খুব খারাপ, আপনারা বলুন প্রশান্ত কিশোর কেন বসেছিল বৈঠকে? কতগুলো জিনিস স্পষ্ট করা দরকার। নাম্বার 1,
আদানি কোন কোন সেক্টরে এখানে পুঁজি বিনিয়োগ করছেন, আদানি কি কোর সেক্টরে পুঁজি বিনিয়োগ করছেন নাকি সার্ভিস সেক্টরে পুঁজি বিনিয়োগ করছেন? আদানি এগ্রিকালচারে সেটা করুক, জানা আমার কাছে দরকার। করুক। এক নম্বর। প্রশান্ত কিশোর কি দু নম্বর করছিল? হচ্ছে, দু নম্বর যে একটু আমি বলে নিই, আপনি না না, বলবেন। প্রশান্ত আমি কিশোর একটু কি বলে নিই, করছিল আপনি এইটার বলবেন। উত্তর দিন না। আপনি আমাকে বলতে দিন, তারপর প্রশান্ত বলবেন। কিশোর কি করছিল এইটার আদানি উত্তর কোন দিন। কোন সেক্টরে পুঁজি বিনিয়োগ করছে সেটা একটু জানা দরকার। কোর সেক্টরে আরে অর্ণবদা, প্রশান্ত কিশোর কোথায় বিনিয়োগ করবে? করবে তো আদানি। তাহলে প্রশান্ত কিশোর ওখানে কেন? এবং সেখানে ওখানেও কি কাটমানি আছে নাকি? প্রশান্ত কিশোর কাটমানি খাবে নাকি চুক্তি হবে যে আগামী দিনের নির্বাচনগুলোতে এত টাকার বিনিময়ে জিতিয়ে প্রধানমন্ত্রী করা হবে? করে বলেছি যে আজকের দিনে কোর সেক্টরে যে পুঁজি বিনিয়োগ করা হচ্ছে, সেই কোর সেক্টরে পুঁজি বিনিয়োগ করলে কিন্তু কর্মসংস্থান খুব বেশি হচ্ছে না। অর্ণববাবু, কারণ সার্ভিস সেক্টরে আজকে পুঁজি বিনিয়োগ বেশি হচ্ছে। অর্ণববাবুদের কাছে কোনো উত্তর নেই। অর্ণববাবু, সৈকতের স্পেসিফিক প্রশ্ন যে তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা কেন বৈঠকে থাকবেন, এর পেছনে কি যুক্তি? অবশ্যই তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা থাকবেন, তাতে আপত্তি কোথায় আছে? আপত্তি মানে ওটা কি আপনার তৃণমূল ভবন নাকি? না না, ওটা কি নবান্নটা তৃণমূল ভবন নাকি? আমি যুক্তিটা শুনুন একটু শেষ করতে দিন। বলুন, না, বলুন। মীনাক্ষী একটু কথা বলতে দিন। এভাবে ডিবেট হয় না, এভাবে ডিবেট হয় না। একটা কথা বলতে শুরু করলে মাঝখানে একজন বলতে শুরু করবে, সে বলতে দেবে না, এটা এভাবে ডিবেট হয় না। একটা কথা পরিষ্কার করে বলা দরকার, উনি যে সৈকত বাবু যে পার্টিটা করেন, কমিউনিস্ট পার্টি, সেই পার্টির যে স্ট্রাকচার আর তৃণমূল কংগ্রেসের পার্টি স্ট্রাকচার কিন্তু এক নয়। এবং আপনাকে এটা মানতে হবে যে প্রশান্ত কিশোর 2019 সাল থেকে তৃণমূল কংগ্রেস পার্টি স্ট্রাকচারটাকে ঢেলে সাজিয়ে নতুন করে আরে তাতে কালীঘাটের উপরে এসি ঘর বসিয়ে রাখুন না, সিংহাসনে বসান। নবান্নে কেন? আরে আপনার তৃণমূলের কাটমানির সরকার এসেছে। আমরা বক্তব্যটা শুনে নিয়ে আসছি সৈকত, অর্ণববাবুর বক্তব্য শুনে নিই। পরবর্তীকালে পশ্চিমবঙ্গ সরকার কোন পথে যাবে, সেখানে পশ্চিমবঙ্গ সরকারের পাশে একজন পরামর্শদাতা যদি থাকেন, তাতে আপত্তির কিছু নেই, যতক্ষণ না পর্যন্ত পশ্চিমবঙ্গে পুঁজি জনগণের স্বার্থে ব্যবহৃত হচ্ছে। বেশ, যদি এটা আমি বুঝতে পেরেছি, জনগণের আমি বুঝতে পেরেছি। আসছি, আমি আসছি অর্ণববাবুর কাছে আসছি, আমি সন্ময়বাবুর কাছে যাব। সন্ময়বাবু, একজন রাজনৈতিক দলের পরামর্শদাতা, তিনি সরকারের পরামর্শদাতা হিসেবে সেখানে উপস্থিত ছিলেন, যেমনটা বক্তব্য অর্ণববাবু এই মুহূর্তে বললেন। আপনারা শুধুমাত্র রাজনীতি করার জন্য, সমালোচনা করার জন্য সমালোচনা করছেন, এটা তো একটা পজিটিভ পদক্ষেপ, যেখানে একজন আদানি গোষ্ঠীর কর্ণধার, তার সাথে বৈঠক এবং সেই বৈঠকের নির্যাস, সেটা রাজনীতি ভুলে আপনাদের স্বাগত জানানোর কথা। কেন শুধুমাত্র রাজনীতির জন্য রাজনীতি? না মীনাক্ষী, আমরা তো স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গে বিনিয়োগ আসুক, পুঁজি আসুক, 47 লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলায় ফিরুক। শুধু বাংলায় কর্মসংস্থান বলতে আমাদেরও 100 দিনের রোজের কাজটাকে কর্মসংস্থান বলতে ভালো লাগছে। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। অন্যবাবু এতক্ষণ বলছেন যে পুঁজি বিনিয়োগ, পশ্চিমবঙ্গ সরকারের পুঁজি বিনিয়োগের কথা বলছেন। 10.5 বছর বাদে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী বুঝতে পারলেন যে এই রাজ্যে পুঁজি বিনিয়োগ দরকার। আম্বানিদের সঙ্গে তো অনেক ভালো রিলেশন ছিল। 10.5 বছরের মধ্যে 5 বার বিজনেস গ্লোবাল মিটের পর আম্বানির বড় ইনভেস্টমেন্ট এই পশ্চিমবঙ্গে হয়নি কেন? এটা কিন্তু মূল প্রশ্ন আমি রাখলাম, রেখে আমি মূল জায়গায় যাওয়ার চেষ্টা করছি। প্রশান্ত কিশোর পিকে রাজ্য সরকারের না তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা, এটা পরিষ্কার ভাবে জানা দরকার, বলা দরকার, পশ্চিমবঙ্গের মানুষের বোঝা দরকার। এবং অর্ণববাবুকেও এই প্রশ্নটার উত্তর দিতে হবে যে পিকে কার পরামর্শদাতা, পশ্চিমবঙ্গ সরকারের না তৃণমূল কংগ্রেসের? আমরা জানি তৃণমূল কংগ্রেসের তার জন্য একটা বড় টাকার তিনি ডিভিডেন্ড পান। কিন্তু আবার এটাও আপনাকে বলি মীনাক্ষী, এটা জেনে রাখুন, এই প্রশান্ত কিশোরের বেশ কিছু অ্যাডভাইসার তারা নবান্নে এখন বসে গ্রিভেন্সেলে কাজ করছেন। এটা আমরা বাইরের প্রকাশ্যে কিন্তু মানুষ জানে না। এই তথ্যটা আমি সংগ্রহ করেছি বলে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আপনারা খোঁজ নিয়ে নেবেন। প্রশ্নটা হচ্ছে বিজনেস গ্লোবাল মিট হয়েছে তো, দুটো তথ্য আপনাদের দিই। এই বাংলায় দাঁড়িয়ে রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের ক্রেডিবিলিটি কি? আমি টাটাকে তাড়ানোর এপিসোডটা ভুলে যাচ্ছি 2008 আমি তার পরবর্তীকালে এই সাম্প্রতিক কালে আইএফবি অ্যাগ্রো, তার ডানকুনি এবং নুনপুরে তাকে কিভাবে তাড়ানো হয়েছিল, কিভাবে তার ব্যবসা বন্ধের পর মহারাষ্ট্রে গিয়ে তার বিজনেস কমার্স ইন্ডাস্ট্রির কাছে থেকে কমপ্লেন করতে হয়েছিল, সেই ইতিহাসটা ঘাঁটলে বোঝা যাবে এই সরকারের ক্রেডিবিলিটি কোথায়। আর চাকরি কর্মসংস্থানের কথা বলছেন, ওই সার্ভিস সেক্টর, কোর সেক্টরের কথা অন্যবাবু মুখে বড় বড় কথা বলছেন। ইনফোসিসকে 2009-10 ওইভাবে কিভাবে রাজারহাট থেকে তাড়ানো হয়েছিল যে এসইজেড এর নাম করে, আজকে সেই সময় 10,000 ছেলে চাকরি করতে পারত, অ্যাসুরেন্স ছিল। এবং আজকের দিনে দাঁড়িয়ে সেই ইনফোসিসকে এসইজেড থেকে অনেক বেশি বেনিফিট নিয়ে আসা হচ্ছে। সে সময় ইনফোসিস কথা দিয়েছিল যে 10,000 ছেলে মেয়ে চাকরি হবে, আজকে ইনফোসিস বলছে 1,000 ছেলে মেয়ে চাকরি দেবো 5 বছর। বাংলার বেসিক জায়গাটা ধরতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ক্রেডিবিলিটি নেই, বিশ্বাসযোগ্যতা নেই।
বছরের পর আমি বছর এখানে আসবো, বিশ্বাস সঞ্জয় বাবু, করলে আসবো আমি। কোটি কোটি টাকা খরচা করে আমি আসবো, শিল্পপতিরা অবশ্যই আসবো এই বিষয়ে। বিশ্বাস করেন। তার আগে আমি এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর কিছু বক্তব্য শোনাতে চাইবো, যেখানে শিল্প নিয়ে বারবার তার বক্তব্যে উঠে এসেছে। কি সেই বক্তব্য, তারপরে এই বিষয়ে ডিবেট করব। রঘুনাথপুর যে এরিয়াটা, এটা যুক্ত হবে অমৃত শহরের সাথে। ডানকুনি থেকে পানাগড় হয়ে বর্জরা হয়ে রঘুনাথপুরে গিয়ে যে ইন্ডাস্ট্রিয়াল এস্টেটটা হবে, সেটাকে আমরা নাম দিয়েছি জঙ্গল মহল সুন্দরী। অলরেডি কাজ শুরু হয়ে গেছে, জমি নেওয়া শুরু হয়ে গেছে। কত হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে জানেন? 72,000 কোটি টাকা। কত এমপ্লয়মেন্ট হবে? লক্ষ লক্ষ এমপ্লয়মেন্ট হবে। 15,000 বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। আগামী 2 বছরে 882টি উদ্যোগ, সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ হচ্ছে 10,480 কোটি টাকা। মানে আরও আগামী 2 বছরে 882টি ইন্ডাস্ট্রিয়াল যে ইউনিট, যে স্মল স্কেল বা ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়, তাতে 10,480 কোটি টাকায় ইনভেস্টমেন্ট হবে এবং এতে 1,16,000-এর বেশি মানুষের কর্মসংস্থান হবে। কনগ্রাচুলেশন হাওড়াকে। এবার বাংলায় শিল্পে এক নতুন প্রসার করতে চলেছে এবং আগামী ইন্ডাস্ট্রি ওয়েস্ট বেঙ্গলের বিগ ডেস্টিনেশন। মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলাম। এবার বিশ্ব বাণিজ্য সম্মেলনের যা এখনো পর্যন্ত তথ্য সামনে আসছে, সেদিকে একটু নজর দিতে যাব। এই বিষয়ে আমি প্রশ্ন রাখবো সুমন বাবুর কাছে। ইতিমধ্যে যোগ দিয়েছেন সুমন বাবু। সুমন মুখোপাধ্যায়, অর্থনীতিবিদ, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। আমরা যে তথ্য সামনে তুলে ধরছি, 2015 থেকে 2019 পর্যন্ত 5টা শিল্প সম্মেলন হয়েছে। সেই শিল্প সম্মেলনে কত টাকার প্রস্তাব এসেছে শিল্পে? 2015 সালে প্রথম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মোট বিনিয়োগের প্রস্তাব আসে 2,43,000 কোটি টাকার। 2016 সালে দ্বিতীয় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মোট বিনিয়োগের প্রস্তাব আসে 2,50,000 কোটি টাকার। 2017-তে তৃতীয় বিশ্ব বাণিজ্য বঙ্গ সম্মেলনে প্রস্তাব আসে মোট বিনিয়োগের 2,35,290 কোটি টাকা। 2018 সাল চতুর্থ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, মোট বিনিয়োগ প্রস্তাব 2,19,925 কোটি টাকা। 2019 বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, মোট বিনিয়োগের প্রস্তাব 2,84,000 কোটি টাকা। এত টাকার প্রস্তাব এবং প্রতি বছরই শিল্প সম্মেলনে এই সমস্ত প্রস্তাব আমরা দেখেছি, কিন্তু তারপর যে ছবিটা আমরা এই মুহূর্তে বাস্তবে দেখছি, সেটা কি পুরোপুরি এই প্রস্তাবগুলো বাস্তব রূপ পেয়েছে? সুমন বাবুর কাছে যাব এই বিষয়ে। সুমন বাবু, দেখুন, সামগ্রিকভাবে যদি অ্যাভারেজে আমরা ধরি 12.32 ট্রিলিয়ন রুপিজের বিনিয়োগ আসার কথা ছিল, কিন্তু এসেছে তার 40% সরকার বলছে। তা সেটা চোখে দেখা যাচ্ছে না, কারণ একটা জেস্টেশন পিরিয়ড হয়তো আছে, সেই জন্য আসেনি। যেটা টাকা যাচ্ছে হচ্ছে 200 একর জমি রাজারহাটে আমরা পেয়েছি, নিউ টাউনে, যেটা আইটি প্রযুক্তিবিদ্যার জন্য আমরা প্রয়োগ করেছি। সেইখানে রিলায়েন্স জিও সুমন বাবু একটু যদি জোরে বলেন, আপনার কথা তাহলে স্পষ্ট শুনতে পাই। এইখানে রিলায়েন্স, এয়ারটেল, ইনফোসিস, উইপ্রো সবাই ইনভেস্ট করছে এবং এটা সঠিক পদক্ষেপ, কারণ পশ্চিমবঙ্গে আমাদের যথেষ্ট শিক্ষিত ছেলে আছে, আইটিতে নিশ্চয়ই বিনিয়োগ করা যেতে পারে। কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে এতদিন ধরে সেন্টার স্টেটের একটা ঝগড়া চলে বা হোস্টাইল একটা অ্যাটমসফিয়ার ছিল। এই হস্টিলিটির জন্য পারসেপশনে বেঙ্গলকে কেউ ইনভেস্টমেন্ট করতে চাইছে না। আমি একটা উদাহরণ দিই, 2018 সালে ইনভেস্টমেন্ট আমাদের চিহ্নিত ছিল 4,722, 2019-এ 5,844, 2020-এ আমরা চাইছি প্রায় 10,900 কোটি টাকা। এর পরিপ্রেক্ষিতে যদি আমি কর্ণাটক দেখি 1,62,000, গুজরাট 46,000 কোটি টাকা, আর তামিলনাড়ু যে খালি 6,800 ছিল, সে 44,000 কোটি টাকা চাইছে। এই যে ফারাকটা হবে, এইটা কিন্তু বোঝানো খুব তাড়াতাড়ি দরকার, নইলে আমাদের 5 ট্রিলিয়ন ইকোনমির দিকে যেটা পশ্চিমবঙ্গের লক্ষ্য, সেটা হবে না। আমি নিশ্চয়ই সাংবাদিক যে এতদিনে আদানি আম্বানি এই ঝগড়া বন্ধ করে লক্ষ্মীর কোনো ছাপ হয় না, লক্ষ্মী সবাই
ঘরে টানতে চায়, এবং আমি সেটা ফরেন পুঁজি হোক বা লোকাল পুঁজি হোক। বেশ, আমি সেটা আবার আমার আসবো দরকার। সুমন বাবু আপনার কাছে, আপনার সাউন্ডও ক্লিয়ার হয়ে যাবে ততক্ষণে নিশ্চয়ই। আমি এই বিষয়ে সৈকতের কাছে যাব। সৈকত, যেখানে আমরা কিছুদিন আগে দেখলাম নভেম্বরের 9 তারিখে সম্ভবত, যেখানে রাজ্যপালও টুইট করলেন যে শ্বেতপত্র প্রকাশের কথা জানালেন, তিনি প্রকাশের দাবি করলেন, সেখান থেকে দাঁড়িয়ে এই যে শিল্প সম্ভাবনাগুলোর কথা বলা হয়, কিন্তু কার্যত যে ছবি সেটার সাথে বাস্তবের অনেকটা ফারাক, সেটা আপনারা বলে এসেছেন দীর্ঘদিন ধরে। আমার বক্তব্য যে এই যে টাটা গোষ্ঠী চলে যাওয়া, তারপর থেকে যে শিল্প বিরোধী একটা তকমা বলা হয় এই রাজ্যের গায়ে লেগে গেছে, সেই তকমাটা কি ঝেড়ে ফেলা এখনো পর্যন্ত সম্ভব হয়নি? কি কি বাধা আসছে মূলত? আমি রাজনীতি সরিয়ে আপনার কাছে যদি প্রশ্ন করি। দেখো, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে কর্মসংস্থান, শিল্প, বিনিয়োগের প্রশ্নে একটা জিনিস সমস্যাকে পার্মানেন্ট স্থায়িত্বকরণ করেছে। কি করেছে না, কাটমানি সিন্ডিকেট ব্যবসা। তুমি যদি দেখো, হলদিয়া প্রথমে শুরু হয়েছিল, হলদিয়া, সেই হলদিয়াতে একের পর এক শিল্প সংস্থা তারা বারে বারে তোলাবাজির অভিযোগ করেছে, সিন্ডিকেটের অভিযোগ করেছে, কর্মী নিয়োগে তাদের কাছ থেকে, কর্মীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে, এবং একটা বড় বড় সংস্থা এখান থেকে হলদিয়া থেকে চলে গেছে। এ রাজ্যের মাটিতে যতগুলো শিল্প সম্মেলন হয়েছে, তুমি দেখো লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে শুধুমাত্র অতিথি আপ্যায়নের জন্য, কিন্তু এক ফোঁটাও ছিটে ফোঁটাও শিল্প বিনিয়োগ হয়নি। আর মমতা বন্দ্যোপাধ্যায় মিটিংয়ে যখন বলেন 2 বছর 3 বছর নির্বাচনের আগে বলে দেবে 98% 99% কাজ হয়ে গেছে, লক্ষ লক্ষ কর্মসংস্থান দিয়েছি। গত 8 বছরে এসএসসি প্রাইমারি থেকে শুরু করে আইটি, ইঞ্জিনিয়ারিং সেক্টর, নতুন করে শিল্প কলকারখানায় কোনো কর্মসংস্থানের সুযোগই হয়নি। আমি এত তর্কেই যাব না মিনাকে, আমি শুধু একটা কথাই বলবো, এই রাজ্যের মাটিতে 2011-র পর যদি যে কোনো নিউজ চ্যানেল, যে কোনো তৃণমূলের সমর্থক নেতা একটা ছবি দেখাতে পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটা শিল্প সংস্থার উদ্বোধনের ফিতে কাটছেন, তুমি অনেক শিলান্যাসের ছবি দেখতে পাবে, কিন্তু নতুন কোনো শিল্প কলকারখানার ফিতে কাটার ছবি মমতা বন্দ্যোপাধ্যায় তুমি পাবে না। আসলে তৃণমূল কংগ্রেস ভাওতাবাজি করছে, লক্ষ লক্ষ টাকা শিল্পপতিদের কাছ থেকে তুলে, সিন্ডিকেট তুলে, দুই দিকে সরকারি যে জমি, সেই জমিগুলোকে মানে একদম কম দামে দান করে দিয়ে সেখানে প্রাইভেট সংস্থাগুলোর কাছ থেকে নিজেদের ইলেকশন ফান্ডে টাকা ডোনেশন নেওয়ার রাস্তা তৃণমূল কংগ্রেস খোলা রেখেছে, আর সেখান থেকেই তৃণমূল কংগ্রেসের নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা। কি কি অভিযোগ উঠে আসছে, কি কি অভিযোগ করছে বিরোধীরা, একবার শুনবো, তারপরে এই বিষয়ে ডিবেট করব। তিনি যে ল্যান্ড পলিসিটা বানিয়েছেন তাতে পশ্চিমবঙ্গে শিল্প হয় না। প্রাইভেট মালিকদেরকে বলেছেন নিজেরা গিয়ে জমি খোঁজো, কেন, কোনোদিন হবে না পশ্চিমবঙ্গে। শিল্প নিয়ে কারো মাথা ব্যথা নাই। দিদিমণি বলেছেন চপ শিল্পই চলবে এখানে। ডেভেলপমেন্টের যে টাকা, ইন্ডাস্ট্রির যে টাকা, সেটা ক্লাব আর পূজার জন্য খরচা করা হচ্ছে, তো ইন্ডাস্ট্রি হবে কোথেকে? কি শিল্প এলো, কতগুলো মৌ সাইন হয়েছিল, কতগুলো মৌ সাইন হওয়ার পর তার মধ্যে কত পার্সেন্টেজ বাস্তবায়িত হয়েছে, এই সমস্ত বিষয় কিন্তু জনগণের সামনে আসা উচিত। এই গ্লোবাল সাবমিটের একটা ভাওতা বাংলার বেকার সমাজকে দিতে চায়, বাংলার মানুষকে দিতে চায়, কিন্তু বাংলার অর্থনীতি যে শেষ, এতে কোনো সন্দেহ নেই। আদানি আসুন আর আম্বানি আসুন, বাস্তব ক্ষেত্রে এই রাজ্য সরকার থাকাকালীন অবস্থায় কেউ শিল্প করতে উদ্যোগী হবে না, কারুর এত সাহস নেই। যে সমস্ত অভিযোগ, তার মধ্যে জমি জট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি অর্ণববাবুর কাছে যাব, 1 মিনিট সময় দেব। আপনার কি মনে হয় জমি জটটা অনেকটা মিটে গিয়েছে এবং জমি কোনো ফ্যাক্টর নয়, যেটা দাবি করা হচ্ছে সরকারের পক্ষ থেকে এই রাজ্যে শিল্পের ক্ষেত্রে? আর যদি ফ্যাক্টর না হয়, তাহলে কেন শিল্পপতিরা এই বিষয়ে বিশ্বাসযোগ্যতা এখনো পর্যন্ত করতে পারলো না রাজ্য, যেখানে জমি কোনো প্রবলেম হবে না? আমি আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা ছোট্ট উদাহরণ মনে করিয়ে দেব। বেশ কিছু বছর আগের কথা, তামিলনাড়ুর তুতিকোরিনে একটা বড় কারখানা স্থাপন করতে গিয়ে সেখানে গুলি চলেছিল, সেখানে জমি নেওয়ার চেষ্টা হয়েছিল এবং সেখানে উচ্ছেদ বিরোধী আন্দোলনে সেখানে গুলি চলেছিল, 13 জন মারা গিয়েছিলেন। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি যে ক্ষমতায় এসেছেন, সেটা কিন্তু কৃষকের স্বার্থে আন্দোলন করে ক্ষমতায় এসেছেন। এখানে জমি জট বলতে যেটা বলা হচ্ছে, সেটা মমতা ব্যানার্জির ঘোষিত নীতি, তৃণমূল কংগ্রেসের ঘোষিত নীতি, জোর করে জমি নেওয়া হবে না। এই জোর করে জমি নেওয়া হবে না, এই যে নীতিটা, এই নীতিটাকে আপনাকে একই সঙ্গে কিন্তু খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। আবার একই সঙ্গে এটাও সত্যি কথা যে এখানে শিল্প দরকার। এই দুয়ের মধ্যে একটা ব্যালেন্স করার চেষ্টা, আমার ধারণা মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গে যদি দীর্ঘস্থায়ীভাবে থাকতে হয় ক্ষমতায় এবং পশ্চিমবঙ্গের যদি অর্থনৈতিক উন্নয়নটা করতে হয়, তাহলে এই দুয়ের মধ্যে একটা ব্যালেন্স করা দরকার। সেই ব্যালেন্সের একটা চেষ্টা আমার ধারণা করছেন। সেটা করতে গিয়েই হয়তো এই আদানিকে নিয়ে আসা হচ্ছে এবং আম্বানিদের সঙ্গে আবার নতুন করে চুক্তি করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু জমি জটের সমস্যাটা মিটে যায়নি। সমস্যাটা শুধু জমি জট বলে লঘু করবেন না,
সমস্যাটা হচ্ছে জোর করে জমি কৃষকের জমি নেওয়া হবে কিনা। বেশ, বুঝতে পেরেছি আমি। সন্ময় বাবুর কাছে উত্তর দেবো। সন্ময় বাবু, জোর করে কৃষকদের জমি নেওয়া হবে না, এটা নীতি সরকারের। আমি মীনাক্ষী, আমি আপনাকে একটা তথ্য দিই। অর্ণববাবু বলেছেন, আমরা শুনেছি, একটা তথ্য দিই। আপনি কৃষি জমি ছেড়ে দিন, ইন্ডাস্ট্রিয়াল জমি। আমি ব্যারাকপুর সাব ডিভিশনে মানে বর্তমান অবস্থাটা বলছি, গত 10 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে 173টা কারখানা বন্ধ হয়েছে। তার মধ্যে 44টা কারখানার জমি ইতিমধ্যে মাল্টি স্টোরি বিল্ডিং এর জন্য প্রমোটারদের হাতে চলে গেছে। মানে এটা হচ্ছে সিনারিও। আপনি জমি ব্যাংকের নীতির কথা বলছেন, ইন্ডাস্ট্রিয়াল জমিগুলো আমরা প্রমোটিং এ দেব না, এটা যে সরকারের নীতি, সেই সরকারের আমলে 173টার মধ্যে 44টা জমি ইন্ডাস্ট্রিয়াল জমি চলে গেছে প্রমোটারদের। আসলে সরকার একটি ভাওতাবাজের সরকার, দালালদের সরকার। তার কারণ কেন বলছি আপনাকে একটা তথ্য দিই, আপনারা মাঝে মাঝে আলোচনা করেন। 5টা বিজনেস গ্লোবাল মিট হয়েছে, আমি একটি বিজনেস গ্লোবাল মিট সম্ভবত 4র্থ শুনেছি, যে সেখানে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী সমস্ত উপাচার্যদের ডেকে বলছেন কালকে সকালের মধ্যে সমস্ত বিদেশি অতিথিদের সঙ্গে মৌ চুক্তি সই করতে হবে। এবং তার ঠিক একদিন পরে আমরা দেখছি ডক্টর অমিত মিত্র ওই বিশ্ববিদ্যালয়গুলোর মৌ চুক্তিতেও শিল্প উন্নয়নের তালিকার মধ্যে ঢুকিয়ে ঘটা করে প্রচার করেছিলেন। এতগুলো মৌ বিদেশি শিল্পপতিদের সঙ্গে স্বাক্ষরিত হয়েছিল। আপনি মীনাক্ষী বলুন, যেখানে দাঁড়িয়ে উপাচার্যদের মৌ চুক্তি সই, এখানে একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আরেকটি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করত মৌ চুক্তি, সেইটাকে শিল্প চুক্তি দেখিয়ে সরকার যে ভাওতাবাজিটা করেছিল, এর কি জবাব হবে? আজকে যদি সত্যিকারের শিল্প উন্নয়ন হতো, তাহলে 47 লক্ষ পরিযায়ী শ্রমিক আজকে বাংলার বাইরে থাকতো না। বাংলার মানুষকে জবাব দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। 10.5 বছর বাদে মনে পড়ছে পুঁজির দরকার, রসিকতা করছেন। অর্ণববাবু, যেমনটা সন্ময় বাবু বলছেন, এর উত্তর নেব একই সঙ্গে। পুঁজির দরকার, সেটা 10 বছর পর অনুধাবন করলে অনেকটা ক্ষতি হয়ে গেছে। আমি আপনাকে বলুন, এক মিনিট সময় আছে। অর্ণববাবু বলুন। মীনাক্ষী, আমি আপনাকে একটু অতীতটা মনে করিয়ে দিচ্ছি। 77 সালে বামফ্রন্ট সরকার অতীত না, আমি বর্তমানের কথা অতীত অনেক শুনেছি অর্ণববাবু। এখন আর অভিযোগ ও পাল্টা অভিযোগের সময় নয়, এখন আর বর্তমান নিয়ে আলোচনা করার সময়। এটা অনিবার্য। শুনুন, যে পদ্ধতিতে এই সরকার জনদরদি একটা সরকার, জনগণের স্বার্থে সরকার ক্ষমতায় এসেছিল, জনগণের স্বার্থকে বিসর্জন দিয়ে। না অর্ণববাবু, অতীত আমরা সকলেই জানি, বারবার আলোচিত হয়েছে। অর্ণববাবু, আপনি আজকের কথা বলুন, আজকের কথা বাংলা শুনতে চাই। অতীত ঘেঁটে কোনো লাভ নেই তো। আজকের কথাই বলছি। মুষ্টিমেয় শিল্পপতির হাতে যদি কৃষিজমি জোর করে তুলে দেওয়া হয়, সেই কৃষিজমি তুলে দেওয়াটা জনগণের স্বার্থের বিরোধী হবে। এই ব্যাপারটা খুব সেনসিটিভ। সেই সেনসিটিভ বিষয়টা মাথায় রাখতে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারকে। কারণ তাদের ঘোষিত নীতি সিপিএম এর বিরোধী, তাদের ঘোষিত নীতি বিজেপির বিরোধী। বিজেপি এবং সিপিএম তারা জনগণের বিরোধী। একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট রেজ করেছেন, সেটা হচ্ছে ল্যান্ড ব্যাংক যে পলিসি তৃণমূল গভর্নমেন্টের। এক মিনিট সন্ময়দা, একটু আপনি বলছি। সন্ময়দা যে পয়েন্টটা রাইজ করেছে খুব গুরুত্বপূর্ণ। ল্যান্ড ব্যাংকের নাম করে তৃণমূল শিল্পনীতির ইন্ডাস্ট্রিয়াল পলিসির নাম করে যে জমিগুলোকে সংরক্ষিত করছে, সেটা ঘুরপথে চলে যাচ্ছে প্রমোটারদের হাতে। এবং এখানে একটা বড় অংশের প্রমোটার রাজ, গোটা কলকাতা শহরতলি এবং যেখানে ইন্ডাস্ট্রি বেল্ট, সেখানে কিন্তু জমিগুলো এভাবে বেহাত হচ্ছে, একের পর এক হাত বদল হচ্ছে। এবং আমি তোমাকে যে কথাটা বলছি, এবং তুমি যদি চাই খুঁজতে যাও, তাহলে তুমি দেখবে ঘুরপথে তৃণমূলের পার্টি ফান্ডে টাকা ঢুকছে। আমি তোমাকে একটা ছোট্ট ঘটনা তোমায় বলতে পারি। এই প্রমোটার রাজ ইন্ডাস্ট্রি এলাকাগুলোকে কেন্দ্র করে বারে বারে ভোটের আগে উত্তপ্ত হয়েছে এইসব এলাকাগুলো, গোষ্ঠীকন্দল হয়েছে, বোমাবাজি হয়েছে, এবং সবচেয়ে দুঃখের বিষয়, তৃণমূলের গোষ্ঠীকন্দলে তৃণমূলেরই লোক মারা যাচ্ছে টাকার ভাগবাটোয়ারা নিয়ে। এবং উল্টো দিকে তুমি দেখো, খেয়াল করে, এই কিছুদিন আগে খবরের কাগজটাও যে বেরিয়েছে, শিলিগুড়ি পৌরসভা নির্বাচন, বিভিন্ন তৃণমূলের নির্বাচনের জন্য এক রীতিমতন স্লিপ চেপে স্ট্যাম্প মেরে 10,000 12,000 টাকা করে টাকা তোলা হচ্ছে ট্রান্সপোর্ট কোম্পানি, বিভিন্ন ট্যুরিজম বিজনেসম্যান, অথবা তোমার ছোটোখাটো যে ইন্ডাস্ট্রি ইয়েগুলো, যারা ইন্ডাস্ট্রি চার মালিক, তাদের কাছে চাঁদা। এবং এগুলো তো আমরা কয়েকটা জানতে পাচ্ছি, এ তো সামান্য একটা হিমশৈলের চূড়ো মাত্র। এরকম কত ছোট ছোট ব্যবসায়ীরা আছেন যারা ভয়ে হয়তো টাকা দিয়ে দেন, কিছু প্রতিবাদ করেন না। এবং বাস্তবের জায়গা কি, এভাবেই তৃণমূল একদিকে ল্যান্ড ব্যাংকের নামে জমি হাতানো, ছোট ছোট ব্যবসায়ীদের হাত থেকে টাকা তোলা, এবং তৃণমূলের এই কাটমানির কানেকশন, এই তোলাবাজির কানেকশন
তুমি যদি খোঁজ নিয়ে দেখো কর্মসংস্থানের সঙ্গে খুব ওয়েল রিলেটেড। তার কারণ এই সময়কালের মধ্যে 2 তৃণমূলের নেতা গ্রেপ্তার হয়েছে শুধুমাত্র এসএসসি লক্ষ লক্ষ টাকা ঘুষের কাটমানির অভিযোগে। মানে 50টা ছেলেকে বলে দিচ্ছে চাকরি দিয়ে দেবো, চাকরি দিতে পারেনি। 10-15 লক্ষ টাকা করে এক একটা বেকার ছেলে ভবিষ্যৎ অন্ধকারে গেছে। আমি অর্ণববাবুর কাছে 30 সেকেন্ড সময় উত্তর নেব। তৃণমূলের পলিসি চেঞ্জ হচ্ছে, তৃণমূলের পলিসি একটু একটু করে বাস্তবমুখী হবার চেষ্টা করছে। আগে একটা স্কুলে একটা যে অভিযোগগুলো করলেন সেই অভিযোগগুলোর মধ্যে সারবত্তা অনেকটাই আছে। সেটা হচ্ছে যে জমিজগ যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ জমি নেওয়া হবে কি হবে না, সেই একটা বড় কারখানা করতে গেলে 1 লপ্তে বড় জমি দরকার, কিন্তু সেই বড় জমিটা কিভাবে নেওয়া হবে সেটা জনগণের কনসেন্ট নিয়ে নেওয়া হবে। সেই কনসেন্ট নিয়ে নেওয়া হওয়াটাই হচ্ছে তৃণমূল সরকারের পলিসি। তৃণমূল সরকার সেখান থেকে যদি সরে যায়, তৃণমূল সরকার যদি সেখান থেকে সরতে চায়, তাহলে আজকে এই বামেরাই কিন্তু আবার রাস্তায় নামবেন। আমি সুমন বাবুর কাছে যাব, রাস্তায় নামবেন এবং সুমন বাবুকে অপেক্ষা করছেন। সুমন বাবু, আচ্ছা সুমন বাবু, জমি জট যেটাকে বলা হচ্ছে, শুনুন, আমার মতে আমি যেটা বলতে চাইছিলাম যে যেরকম প্রযুক্তিবিদ্যার জন্য রাজারহাট নিউ টাউনে ডেভেলপমেন্টটা সঠিক, ঠিক সেরকম ভাবে আমি বলতে পারি যে জঙ্গলমহলে ওইখানে শিল্পকে ঠেলে দেওয়াটা সেটা ঠিক নয়। কারণ রাজনৈতিক প্রেরণা চলে রাজনৈতিক ছন্দে, আর শিল্প চলে শিল্পের ছন্দে। ব্রিটিশ রাজ্য যখন কলকাতাকে চিনেছিল, এটা পোর্ট টাউন হিসেবে চিনেছিল, কারণ এইখান থেকে ওই প্লান্টেশনের জিনিসগুলোকে এক্সপোর্ট করার জন্য। আমরা যদি খালি জঙ্গলমহলের দিকে তাকিয়ে বলি, রাজনৈতিক প্রেরণায় চলি, তাহলে শিল্প আসবে না। শিল্প, আপনাকে যদি বলি আমি এখন গ্রাম বাংলা একটা খুব বড় স্কুল করছি, আপনি কি ছাত্র নিয়ে এখানে যাবেন? আপনার দরকার বিজলি, আপনার দরকার ইলেকট্রিসিটি, আপনার দরকার হসপিটাল, আপনার দরকার এডুকেশন, আপনার দরকার ট্রান্সপোর্ট। এইগুলো না থাকলে শিল্প আসবে কেন? কেন আসবে? আপনি বলছেন বলে শিল্প আসবে তার নিজের ছন্দে, যেখানে আসতে চায় সেখানে আসতে দেওয়া উচিত। আর সে যদি না হয়, কোনো দিন শিল্প আসবে না। শিল্প আসবে 3টে পুলে, হয় মার্কেট পুল, নয় লেবার মার্কেট পুল, নয় পোর্ট র মেটেরিয়াল পুল। 3টা পুল না দেখে হঠাৎ আমি মনে করলাম ওইখানে জমি দিয়ে দেবো, সেখানে গিয়ে থাকবে? কেন থাকবে? তারা ব্যবসা করতে আসছে, তারা এখানে সমাজ সেবা করতে আসছে না। এটা একটা রূঢ় বাস্তব সুমন বাবু যেটা বলছেন, রূঢ় বাস্তব যেটা বলছেন সুমন বাবু। আমি এই বিষয়ে সৈকতের কাছে যাব। সৈকত, একটা টোটাল ইনফ্রাস্ট্রাকচার দরকার, একটা রাজ্যের বিদ্যুৎ থেকে শুরু করে সড়ক থেকে শুরু করে সবকিছু দরকার। টোটাল ইনফ্রাস্ট্রাকচার যদি একটা শিল্পের পক্ষে না হয়, তাহলে সেখানে শিল্প করা কঠিন। এই বাস্তব বিষয়টা, সেটা কি বুঝতে কোথাও আমাদের অসুবিধে হচ্ছে সৈকত? দেখো, আসলে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর তার পলিসিটাই যে অর্ণবদা বারে বারে চিৎকার করে বলছে না, শুনতে খুব খারাপ লাগবে অর্ণবদার। আমাদের এই কলকাতার বর্তমানে পৌরসভা নির্বাচন সামনে, খুব রিলেটেড একটা ইস্যু রয়েছে। আমাদের প্রত্যেকের এখন কারেন্টের বিল নিয়ে, বিদ্যুতের বিল নিয়ে খুব প্রচুর পরিমাণে বিদ্যুতের বিল বাড়ছে। এবং তুমি যদি দেখো এই যে আমাদের কলকাতা পৌরসভার বিদ্যুৎ এরিয়াগুলোতে যেখানে ইলেকট্রিসিটি সাপ্লাই হয়, তার যে মালিক, তিনি আইপিএল একটা টিম কিনেছেন একটা কোটি কোটি টাকা খরচ করে। কিন্তু যেখানে দুর্ভাগ্যের বিষয়, তৃণমূল কংগ্রেসের ওখানকার ইউনিয়ন, ওই বিদ্যুৎ দপ্তরের, তারা ক্যাজুয়াল স্টাফ রিক্রুট করছে তৃণমূলের একদম স্ট্যাম্প মারা পার্টির লোকেদের, আর উল্টো দিকে সেখান থেকে টাকা তুলছে, আর সেখান থেকে পার্টি ফান্ডে টাকা যাচ্ছে। একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, একটু বলতে দিন, আমি খুব তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, প্রত্যেক মাসে একটা পরিমাণ টাকা যদি তাকে দিতে হয় তৃণমূলের পার্টি অফিসে, আচ্ছা তুমি বলো তো তাহলে সেই বিজনেসম্যানটা কি করে এখানে ব্যবসা করবে? এই তো সুমনবাবু ঠিক কথাই বলেছেন, তারা এখানে ব্যবসা করতে এসছে, রামকৃষ্ণ আশ্রমের মতন তো এখানে দান ধ্যান করতে আসেননি। স্বাভাবিকভাবে একজন ব্যবসায়ী এখানে যখন ব্যবসা করতে আসবে, তার চারিদিকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টগুলোকে দেখে নেবে। যে কারণেই কিন্তু আমরা সিঙ্গুরটাকে চুজ করেছিলাম, নন্দীগ্রামটাকে চুজ করেছিলাম। আমরা কিন্তু বারে বারে বামেরা কথা বলছি, আমাদের কিছু পদ্ধতিগত ভুল থাকতে পারে, কিন্তু ইন্ডাস্ট্রি পলিসির প্রশ্নে আমাদের কোনো ভুল ছিল না। আমরা 2011 পর বলেছিলাম তৃণমূল কংগ্রেসকে, যদি তারা শিল্পে বিনিয়োগ আনতে চায়, আমরা গঠনমূলক বিরোধিতা করব, সেখানে আমরা পাশে দাঁড়াবো, সমর্থন দেব। আমি অর্ণববাবুর কাছে আসবো, অর্ণববাবুর কাছে আসবো। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ছাড়া বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করেও লাভ নেই, সেক্ষেত্রে বারবার শিল্পপতিদের সাথে বৈঠক করেও লাভ নেই, তাহলে তো সবই জলে যাবে। আমি একদম আপনার সঙ্গে একমত, আমি 100 বার আপনার সঙ্গে একমত। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অবশ্যই হবে, কিন্তু সেই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে কতগুলো এথিক্যাল কোশ্চেন রয়েছে, যে এথিক্যাল কোশ্চেনগুলো এরা করেন না, বামেরা করেন না, আর বিজেপির তো কোনো প্রশ্নই নেই।
কারণ বিজেপি যে মডেলে বিশ্বাস করে সেই মডেলটা হচ্ছে শুধুমাত্র শিল্পপতির পকেট ভরো, সাধারণ মানুষ বাঁচলো কি মরলো সেটা দেখার কোনো দরকার নেই। তৃণমূল সরকার কিন্তু যে পলিসি নিয়ে চলেছে সেই পলিসি কিন্তু জনগণের পক্ষের পলিসি, একটা প্রো পিপল পলিসি। বারবার করে কথাটা বলার চেষ্টা করছি, আপনি এই কথাটা হাইলাইট করছেন না মীনাক্ষী, আপনি একবারও আমার কথাটা হাইলাইট করছেন না। আমি বারবার করে বলছি প্রো পিপল যে শিল্পায়নের পলিসি সেটা হচ্ছে জনগণের স্বার্থ রক্ষিত হবে, আবার শিল্পপতির স্বার্থ রক্ষিত হবে। না পলিসি আবার প্রো পিপল কেন, সরকারের গভর্নমেন্টের পলিসিটা প্রো পিপলই হবে। এক জায়গায় আনতে হবে, কাজে আসছে এই মানে দুটো এটাই পলিসিকে প্রশ্ন। ক্লাব করতে হবে, এক জায়গায় আনতে প্রশ্ন হবে। নেই অর্ণব বাবু, সেই পলিসি কি কাজে আসছে? সেই পলিসি কি শিল্প আনতে পারছে? পলিসি সেই কাজে পলিসি আনবার কি চাকরি জন্যই তো দিচ্ছে? চেষ্টাটা চলছে। সেই পলিসি কি রাজ্যে শিল্প বান্ধব পরিবেশ তৈরি করছে? এটাই প্রশ্ন। আপনি একটু সময় দিন, আগামী কয়েকটা বছর সময় দিন। আর কত আমাদের সময়? ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে, না, বুঝতে পারছি না। ক্ষুদ্র এবং মাঝারি আর শিল্পে কত আমরা তো সময়? যথেষ্ট সম্ভব বাবু, আর কত সময়? সেটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে, এটা তো সন্ময়বাবু আর কত সময়? আমি আপনার সময় দিলাম, আমি সন্ময়বাবুর কাছে 30 সেকেন্ড সময় দেব। ব্যাপারটা হচ্ছে এই এথিক্যাল বিষয় যে বিষয়টা তুললেন না অর্ণব সাহা, আমি শুধু বলবো যে এই কয়লা পাচার গরু পাচারের টাকা নেওয়া তৃণমূল নেতাদের মুখে যখন এথিক্যাল প্রশ্নটা আসে তখন বাংলার মানুষ হাসে। আসলে শিল্প বলতে আমরা তো এ রাজ্যের মানুষের ভাবনাটা বদলা, মানুষকে ভাবতে হবে কাশফুল থেকে শিল্প হবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ায় বলেছেন। মানুষকে ভাবতে হবে ঝরা পাতা থেকে শিল্প হবে, যেটা কালিম্পংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। মানুষকে ভাবতে হবে মরা মাছ থেকে শিল্প হবে, যেটা মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। মানুষকে ভাবতে হবে চপটাও একটা শিল্প, আর মানুষকে ভাবতে হবে যে তোলাবাজিটাও একটা শিল্প, আর সেই তোলাবাজির জন্য কোনো বড় শিল্পপতি বাংলাকে আর বিশ্বাস করে না, কেননা ছোটখাটো শিল্পপতিরা মাঝের স্তরের নেতাদের টাকা দেয়। বেশ, আমি সুমন বাবুকে 30 সেকেন্ড সময় দেব, বোঝা গেছে সন্ময়বাবু। সুমন বাবুকে 30 সেকেন্ড সময় দেব। সুমন বাবু 30 সেকেন্ডে একটু কাইন্ডলি আপনি বলুন যে রাজ্যের গন্তব্য শিল্প করার জন্য কোন কোন পদক্ষেপ জরুরি বলে আপনি মনে করছেন? দেখুন, যদি জনগণের সেবা করতে হয় সবচেয়ে বেশি দরকার হচ্ছে চাকরি, এবং চাকরির জন্য শিল্পকে আমাদের আহ্বান করতে হবে তোমরা কোথায় ব্যবসা করতে চাও, এবং সামগ্রিক স্বার্থে তাকে জমি পাড়িয়ে দেওয়া দরকার সরকারে। তাতে যদি কম্পেনসেশন দিয়ে যে উচ্ছেদ হচ্ছে তাকে যদি উচ্ছেদ করে তো কম্পেনসেট করতে হয়, সরকারকে করতে হবে এর সঙ্গে নিয়ে। কিন্তু আমার একটা প্রশ্ন, যেরকম ভাবে আমি মানি ত্রিফলার জমিতে টাটাকে জায়গা দেওয়া ঠিক হয়নি, কিন্তু রাস্তার উল্টো দিকে কেন দেওয়া যায়নি সে তার উত্তর কি আমরা জানতে পারবো? প্রথম হচ্ছে, যেটা বারবার বলছি, শিল্পের সঙ্গে একটা দোলনায় চড়ে কিন্তু আমাদের শিল্পনীতি হতে পারে না। সামাজিক চিন্তা আর শিল্পের চিন্তা দুটো কিন্তু দুটো লগ্নে অবস্থিত, সেরকম ভাবে আমাদের করতে হবে। শিল্পর একটা পলিসি করতে হবে। যারা ইন্ডাস্ট্রি বোঝে, ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্স, তাদের দিয়ে শিল্পের চর্চা করতে হবে, তারপরে দরকার। বেশ, আমরা একটা নিশ্চয়ই ডিবেট চলবে, কিন্তু ডিবেটের মধ্য থেকে ওই সমাধানের জায়গাটা জানাটা অত্যন্ত জরুরি ছিল। আপাতত আমি ডিবেট সেগমেন্ট শেষ করার সময় হয়েছে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি জবাব চাই বাংলার ডিবেটে যোগ দেওয়ার জন্য। একটা ছোট বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবো ব্রেকিং সেগমেন্ট নিয়ে, সঙ্গে থাকুন। ফিল্ম বিরতির পর জবাব চাই বাংলার ব্রেকিং সেগমেন্টে শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। দিল্লি কর্ণাটকের পর এবার জয়পুরেও ওমাইক্রন আতঙ্ক। সদ্য দক্ষিণ আফ্রিকা থেকে ফেরত একই পরিবারের 9 জন কোভিড পজিটিভ। তারা ওমাইক্রনে আক্রান্ত কিনা তা জানতে জিনোম সিকোয়েন্সিং করা হচ্ছে বলে জানা যাচ্ছে। এর আগেও আমরা দেখেছি ব্রিটেন থেকে যারা ফিরেছেন চেন্নাইতে তারাও কোভিড আক্রান্ত। শুধুমাত্র তাই নয়, সিঙ্গাপুর থেকে ফিরেছেন তামিলনাড়ুতে তারাও কোভিড আক্রান্ত। তাদের জিনোম সিকোয়েন্সিং করে জানার চেষ্টা চালানো হচ্ছে তারা ওমাইক্রনে আক্রান্ত কিনা, কারণ ইতিমধ্যে কর্ণাটকের 2 জন যারা ওমাইক্রনে আক্রান্ত তাদের হদিশ পাওয়া গিয়েছে। স্বাভাবিকভাবে এই মুহূর্তে উদ্বেগ রয়েছে ভারতে। বিস্তারিত জানাবেন সৃজিতা আমার সঙ্গে সরাসরি রয়েছে নিউজ রুম থেকে। সৃজিতা, জয়পুরের 9 জন কোভিড পজিটিভ যারা দক্ষিণ আফ্রিকা থেকে এসছেন তাদেরও সেই একই পদ্ধতিতে জিনোম সিকোয়েন্সিং করা হচ্ছে, কি জানা যাচ্ছে এই বিষয়ে, কি আপডেট এই মুহূর্তে?
দেখো মিনাকি, একটি বিষয় তোমাকে জানিয়ে রাখি যে 9 জন জয়পুরের বাসিন্দা তারা প্রত্যেকেই কোভিড আক্রান্ত। এদের মধ্যে 4 জন যারা সাউথ আফ্রিকা থেকে এসেছেন। এখন আশঙ্কার বিষয় হচ্ছে যে কোভিড-19 টেস্ট করা হয়েছে, সেটা পজিটিভ এসছে, সেটা ঠিক আছে, কিন্তু এর পরবর্তী যে টেস্ট, সেই টেস্টটা না করলে জানা যাবে না যে তাদের ওমাইক্রনের কোনো সংক্রমণ হয়েছে কিনা। কাজে নিশ্চিত রূপে এটা বলা যায় না যে তারা ওমাইক্রনে আক্রান্ত হয়েছে, এইটা নিশ্চিত রূপে বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, তারা কোভিডে আক্রান্ত হয়েছেন প্রত্যেকে, অর্থাৎ 9 জনই কোভিডে আক্রান্ত হয়েছেন। এখন আশঙ্কার জায়গাটা কোথায় তৈরি হচ্ছে, যেহেতু সাউথ আফ্রিকাতেই প্রথম এই ওমাইক্রনের সংক্রমণটা দেখতে পাওয়া গেছে এবং তারা সাউথ আফ্রিকা থেকেই এসছেন। এছাড়াও কর্ণাটকে 2 জন আক্রান্ত হয়েছেন, যেমনটা তুমি বলছিলে। কেরলে বেশ কিছু বাসিন্দা রয়েছেন, আন্তর্জাতিক বাসিন্দা 10 জনে, তাদের মধ্যে খোঁজই পাওয়া যাচ্ছে না। আর যে কজনের খোঁজ পাওয়া যাচ্ছে তাদের মধ্যে অনেকেই কোভিড আক্রান্ত হয়েছেন। কাজে একটা আশঙ্কার জায়গা তৈরি হয়ে যাচ্ছে ভারতের জন্য, যেভাবে সাউথ আফ্রিকা থেকে বা অন্যান্য জায়গা থেকে মানুষ আসছেন এবং কোভিডে আক্রান্ত হচ্ছেন, তাতে ওমাইক্রন এরা সংক্রমিত হচ্ছেন কিনা। তার কারণ ওমাইক্রনের সংক্রমণের যেটা সমস্যা, এর সংক্রমণ ক্ষমতা কোভিড-19 যে আগে যাদের ডেল্টা রূপের যে সংক্রমণের ক্ষমতা ছিল তার থেকে আরো অনেকটা বেশি মিউটেশন হওয়ার পর, অন্তত 32 বার মিউটেশন হওয়ার পর এই যে নতুন ওমাইক্রনের যে নতুন ভ্যারিয়েন্টটা এসছে, সেই ভ্যারিয়েন্টটা আরো অনেক বেশি সংক্রামক হয়ে উঠেছে। এমন বলা হচ্ছে না যেখানে প্রাণহানি ঘটছে বা এটা প্রাণঘাতী কিনা, এখনো সেটা নিশ্চিত রূপে বলা যাচ্ছে না কোনোভাবেই। তবে হ্যাঁ, সংক্রমণের ক্ষমতা বেশি। অন্যান্য বাদ যেমন আমরা দেখেছি গলা ব্যথা বা গন্ধ চলে যাওয়া, এই ধরনের স্বাদ চলে যাওয়া, এই ধরনের সমস্যাও ছিল। এই সমস্যা কিন্তু ওমাইক্রনে খুব একটা দেখা যাচ্ছে না। ওমাইক্রনে যে সমস্যাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে হ্যাঁ, তুমি আমাদের সঙ্গে থাকো। চিকিৎসক মানস গুন্টা এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। ওমাইক্রন নিয়ে যেভাবে আতঙ্ক বাড়ছে, উদ্বেগ বাড়ছে, ওমাইক্রনের সঙ্গে কোভিডের যে ডেল্টা প্রজাতি, তার কি পার্থক্য রয়েছে এবং কি উপসর্গ, সেটা কতটা ভয়ঙ্কর এই মুহূর্তে স্পষ্ট ধারণা দরকার। দেখুন, আতঙ্ক উদ্বেগ থেকে আমাদের সতর্কতাটা বেশি দরকার। তার কারণ কোভিড ভাইরাস সম্বন্ধে এখনো পর্যন্ত আমরা জেনেছিলাম না, ক্রমশ বিজ্ঞানের গবেষণাতে বহু কিছু ভুল বলে প্রমাণিত হচ্ছে। যে ওষুধগুলো দিয়ে চিকিৎসা আমরা শুরু করেছিলাম কোভিড ভাইরাসের একদম শুরুর সময়, সেই রেমডেসিভির, টসিলিজুমাব থেকে শুরু করে আপনার প্লাজমা থেরাপি, সবকটাই পরে প্রমাণিত হয়েছে যে খুব একটা কার্যকর নয়। এবং আরেকটা জিনিস খুবই জরুরি, সেটা হচ্ছে যে কোনো ভাইরাসের মিউটেশন হবেই, এটা হবেই। এবং সেই যে নতুন যে মিউটেন্ট যে ভাইরাসগুলো আসবে সেইগুলো আরো বেশি সংক্রামক হবে। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম, এটা যে কোনো ভাইরাস ইনফেকশনের ক্ষেত্রে এটাই নিয়ম। ওমিক্রনের ক্ষেত্রে একটা অন্যরকম বিষয় যেটা আছে, সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত ওই টিকা কতটা কার্যকরী এটা আমরা এখনো বুঝতে পারিনি। যে এই ভাইরাসটার এগেইনস্টে যে টিকাগুলো চলছে সেটা কতটা কার্যকরী সেটা এখনো প্রমাণিত হয়নি। হয়তো কার্যকরী হবে, হয়তো প্রমাণ হবে। আরেকটা বিষয় খুবই গুরুতর, যে প্রথম দিকে আমাদের মনে হচ্ছিল যে পরীক্ষার মাধ্যমে আমরা ভাইরাসটাকে চিহ্নিত করছিলাম, কোভিড আরটিপিসিআর, সেই আরটিপিসিআর-কেও বাইপাস করার মতো ক্ষমতা দেখাচ্ছে ওমিক্রন। মানে ধরা পড়াটাই প্রথমে একটা সমস্যার জায়গা, তারপরে ভ্যাকসিন কাজ করছে কিনা সেটাও এখনো পর্যন্ত প্রমাণিত নয়। জিনোম সিকোয়েন্সিং না করতে পারলে আমরা এটাকে ধরতে পারবো না। বেশ, অসংখ্য ধন্যবাদ ডক্টর আমাদের সঙ্গে কথা বলার জন্য। নজর রাখবো দিল্লির দিকে, কারণ দিল্লিতে ওমাইক্রন আতঙ্ক। 12 জন ফিরেছেন বিদেশ থেকে, যেখানে ওমাইক্রন ছড়িয়েছে। একজনের হালকা লক্ষণ রয়েছে, বাকিদের কোনো উপসর্গ নেই বলে জানা যাচ্ছে, এমনটাই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিস্তারিত জানাবেন ডেপুটি নিউজ এডিটর রেনেসা চক্রবর্তী, সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমার সঙ্গে। রেনেসা, মীনাক্ষী, তোমাকে জানিয়ে রাখি যে দিল্লিতে যেভাবে ওমাইক্রন আতঙ্ক দেখা দিয়েছে, ইতিমধ্যেই তুমি যেমনটা বললে যে 12 জন তারা হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তুমি জানো যে গতকালই 8 জন ভর্তি হয়েছিলেন, তারপর আজকে নতুন করে 4 জনকে ভর্তি করা হয়েছে। কিন্তু এই ব্যাপারে এখনও কিন্তু পরীক্ষার রেজাল্ট, অর্থাৎ পরীক্ষার ফল এখনও পর্যন্ত আসেনি। সেই পরীক্ষার ফল আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু এলএনজেপি হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে যে 12 জনের দেহে কোভিড পজিটিভ এসেছে, কিন্তু তারা ওমাইক্রনেই সংক্রমিত কিনা সেটা জানার জন্য এখনো পরীক্ষার ফলের জন্য এখনো কিন্তু বেশ খানিকক্ষণ অপেক্ষা করতে হবে। ধন্যবাদ রেনেসা। নজর রাখবো পরের খবরের দিকে। করোনা ভাইরাস ওমাইক্রনের প্রতিষেধক হিসেবে কাজ করছে না, এমন কোনো প্রমাণ নেই জানালো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
কোভিড-19 যে ভ্যাকসিন সেটা ওমাইক্রনের প্রতিষেধক হিসেবে কাজ করছে না বলে যে গুজব কিছুদিন আগে ছড়িয়েছিল যে এই ভ্যাকসিন হয়তো কাজ করবে না, এই ভ্যাকসিন কাজ করছে কি করছে না তার কার্যকারিতার ক্ষেত্রে যে প্রশ্ন ছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত প্রমাণিত নয়। সুতরাং এই বিষয়ে কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক তারা জানাচ্ছে যে প্রতিষেধক কাজ করছে না এমন কোনো প্রমাণও এখনো পর্যন্ত মেলেনি, আবার প্রতিষেধক কাজ করছে তেমন কোনো প্রমাণও এখনো পর্যন্ত মেলেনি। বিস্তারিত জানাবেন সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ, সরাসরি রয়েছেন নিউজ রুম থেকে আমার সঙ্গে। ময়ূক, এই যে একটা গুজব কিছুদিন ধরে ছড়িয়েছে যে প্রতিষেধক কাজ করছে না, এমন বিষয়ে কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক তারা স্পষ্টতই জানিয়ে দিল এমন কোনো বিষয় নয়, এখনো প্রমাণিত সত্য নয় এটা যে প্রতিষেধক কাজ করছে না। আর কি জানানো হয়েছে? ময়ূক এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, আমরা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে যে খবর পাচ্ছি যে এই যে গোটা দেশ জুড়ে যে প্যানিকটা ছড়াচ্ছে, যে নতুন যে ভেরিয়েন্ট, আমরা ডেল্টা নিয়ে কথা বলেছিলাম, এরপরে এখন ওমাইক্রন নিয়ে যখন কথা বলছি, এই নতুন ভেরিয়েন্টের ক্ষেত্রে দাঁড়িয়ে কি সত্যি ভ্যাকসিনগুলো অপারগ হয়ে যাবে, ভ্যাকসিনগুলোর কার্যক্ষমতা একদম কমে যাবে, বা ভ্যাকসিনগুলোর জন্য কি নতুনভাবে কোনো বুস্টার ডোজ নিতে হবে কিনা, এই ক্ষেত্রে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ক্লিয়ার করে দিয়েছেন। যদিও এই মুহূর্তে আমরা দেখেছি বিগত 2 বছর ধরে বহু কথাবার্তা পরিশোধিত হয়েছে, পাল্টেছে। তার কারণ হচ্ছে আমরা এমন একটা শত্রুর সাথে যুদ্ধ করছি যে শত্রুটাকে আমরা চিনি না। সুতরাং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এখনো বলা হচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে এই বিষয়টা যে এখনো এরকম কোনো ধারণা পাওয়া যায়নি। ধন্যবাদ ময়ূক। নজর রাখবো পরের খবরের দিকে। ঘূর্ণিঝড় জাওয়াদের জেরে দুর্যোগের আশঙ্কা, হাওড়া শহরের জন্য কন্ট্রোল রুম চালু করছে হাওড়া পুরসভায়। কন্ট্রোল রুমের নাম্বার জানানো হয়েছে। আগামীকাল সকাল থেকে সোমবার পর্যন্ত এই কন্ট্রোল রুম খোলা থাকবে 24 ঘন্টায় বলে জানানো হচ্ছে। বিস্তারিত জানাবেন সুখেন্দু, আমাদের প্রতিনিধি সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমার সঙ্গে। সুখেন্দু, সুখেন্দুর কাছে যাব, কিন্তু তার আগে আরো একটা তথ্য তুলে ধরতে চাইবো। ঘূর্ণিঝড় জাওয়াদের জেরে দুর্যোগের আশঙ্কা এবং সেই দুর্যোগের আশঙ্কা থেকে হাওড়া কন্ট্রোল রুম খোলার পাশাপাশি এই মুহূর্তে যে খবর আসছে জাওয়াদ সংক্রান্ত, ঘূর্ণিঝড় জাওয়াদ সম্ভবত আছড়ে পড়তে পারে 5ই ডিসেম্বর ওড়িশা উপকূলে পুরীর কাছাকাছি। সকাল থেকে দুপুরের মধ্যেই হতে পারে ল্যান্ডফল। ঠিক কোথায় কখন ল্যান্ডফল হবে বিস্তারিত জানাবেন সুখেন্দু। দেখো মীনাক্ষী, এই মুহূর্তে ঘূর্ণিঝড় জাওয়াদ অবস্থান করছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে, ঠিক এই জায়গাতে এই মুহূর্তে অবস্থান করছে, যা বিশাখাপত্তনম থেকে প্রায় আনুমানিক 360 কিলোমিটার দূরে অবস্থান করছে। এবং এই ঘূর্ণিঝড় জাওয়াদ এরপর ক্রমশ জলভাগের ওপর দিয়ে যেহেতু খুব ধীর গতিতে এগিয়ে আসছে স্থলভাগের দিকে, এবং উত্তর অন্ধ্র এবং দক্ষিণ ওড়িশা উপকূল বরাবর এই ঘূর্ণিঝড় জাওয়াদ এগিয়ে যাবে। এবং যেটা জানা যাচ্ছে যে আবহাওয়া দপ্তরের তরফে যে পূর্বাভাস পাওয়া গিয়েছে তা 5 তারিখ অর্থাৎ রবিবার সকালে এটি উত্তর পূর্ব অভিমুখে অগ্রসর হয়ে পুরীর কাছাকাছি জায়গায় কোস্টাল এরিয়াতেই কিন্তু এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে এবং তার ল্যান্ডফল হবে। সকাল থেকে দুপুরের মধ্যে এই ল্যান্ডফল হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। এবং তারপরে এই পুরীর কাছাকাছি জায়গায় ঘূর্ণিঝড় জাওয়াদের ল্যান্ডফল, এবং সেই সময় ঝড়ের গতিবেগ থাকবে 80 থেকে 90 কিলোমিটার এবং সর্বোচ্চ গতিবেগ হতে পারে 100 কিলোমিটার প্রতি ঘন্টায়। তারপর এই পুরী থেকেই উত্তর পূর্ব অভিমুখে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোস্টাল এরিয়া রয়েছে, উপকূলবর্তী এলাকা রয়েছে, সেই দিকে অগ্রসর হবে। সেই সময় ঘূর্ণিঝড়ের শক্তি কি রকম থাকবে সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো সঠিক আনুমানিক পূর্বাভাস পাওয়া যায়নি। তবে যেটা মনে করা হচ্ছে বা আবহাওয়াবিদরা যেরকমটা জানাচ্ছেন যে সেই সময় ঝড়ের গতিবেগ কিছুটা হলেও শক্তি হ্রাস পাবে, এমনটাই ল্যান্ডফলের পর যে শক্তি হ্রাস পাবে এমনটাই কিন্তু অনুমান করছেন বা এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তবে রবিবার বিকেল অর্থাৎ 5 তারিখ পুরীর কাছাকাছি জায়গায় সকাল থেকে দুপুরের মধ্যেই ঘূর্ণিঝড় জাওয়াদের ল্যান্ডফল হবে, এই বিষয়ে নিশ্চিত একটা তথ্য পাওয়া গিয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। মীনাক্ষী, ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতাতে, উপকূলবর্তী এলাকার ক্ষেত্রে কতটা প্রভাব পড়বে সুখেন্দু?
আবহাওয়া দপ্তরের তরফে যেমনটা জানানো হয়েছে যে এই ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলোতে আগামীকাল অর্থাৎ 4 তারিখ শনিবার থেকেই এই ভারী বৃষ্টি, বিশেষ করে দুই মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি 5 তারিখ অর্থাৎ রবিবার এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। রবিবার দুই মেদিনীপুর, 2 24 পরগনা, হাওড়া, হুগলি এবং এই কলকাতাতে অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে হাওয়া অফিসের তরফে। এমনকি 6 তারিখেও বাংলাদেশ লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে, বিশেষত নদিয়া, মুর্শিদাবাদ, সেখানেও কিন্তু বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বেশ, অসংখ্য ধন্যবাদ সুখেন্দু আমাদের সঙ্গে কথা বলার জন্য। জবাব চাই বাংলার ব্রেকিং সেগমেন্ট শেষ করছি, বিদায় নিচ্ছি জবাব চাই বাংলা থেকে।